দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শন, বললেন রাজনৈতিক স্বার্থে বাহিনীকে জনগণের মুখোমুখি করেছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। জননিরাপত্তা উপেক্ষা করে সফল হওয়া যাবে না, ফেসবুক পোস্ট জামায়াত আমিরের। 100 প্রার্থী ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা চাইল এনসিপি। বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্র শক্তি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বলে একটি গোষ্ঠী, তারা কিন্তু তাদের একটি ষড়যন্ত্রের অংশ, যে পরিকল্পনা অংশ, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অপরাধ পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টা একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। আমাদের রাজনীতি যেহেতু প্রত্যেকটা ছাত্রের অধিকার, সুতরাং এখানে রাজনীতি নিষিদ্ধ চাওয়াও একটা বড় ধরনের রাজনীতি। আগের বেশিরভাগ প্রকল্পের মানদণ্ড নিশ্চিত করা হয়নি, জানালেন অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যুর খবর। এখনও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে আসছে বেশিরভাগ রোগী। কামরাঙ্গীচর রনি মার্কেটে থেকে আমরা আসছি। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পাকিস্তানের মাধ্যমে মার্কিন শান্তি প্রস্তাবের জবাব জানালো ইরান। সেনাবাহিনীকে নতুন দিক নির্দেশনা মুজতাবা খামিনির। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনীর কাছে, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। পুলিশকে জনগণের সাথে মানবিক ও পেশাদার আচরণের আহ্বানও জানিয়েছেন তিনি। খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেড। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াট, ঘোড়সাওয়ার কিংবা বাদুক দলই শুধু নয়, পুলিশের সবকটি শাখাই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং
সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এই পুলিশ সপ্তাহের এবং স্মরণ করলেন 1971-এ সেই অকুতভয় পুলিশ সদস্যদের। বললেন আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন পুলিশের কল্যাণ প্যারেডে। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও নির্ভরতার সম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। জানান পুলিশের আধুনিক প্রশিক্ষণ, আবাসন সংকট সমাধান, চিকিৎসা, ঝুঁকি ভাতা ও রেশন নিশ্চিত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আইনগত এবং জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই, এমন মন্তব্য করে জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি নওগাঁ জেলায় 4 জন, চট্টগ্রামে 3 এবং গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা নাকি আইনের সঠিক প্রয়োগের অভাব সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির। বলেছেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ভোটের দিনক্ষণ ঠিক না হলেও আজ এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ 100 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। প্রাথমিকভাবে এককভাবেই ভোটে লড়ার কথা ভাবছে তারা। সরকারের সমালোচনা করে প্রশাসকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগও করে এনসিপি। জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই 100 জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। বিকালে সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদের আগেই পর্যায়ক্রমে আরও 100 জনের নাম জানিয়ে দেয়া হবে। একটা সংসদীয় আসন গোছানোর জন্য সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রাথমিকভাবে এককভাবেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে এনসিপি। তবে 11 দলীয় জোটের পক্ষ থেকে আলোচনা হলে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী, তো সেটা তারপরে যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো রূপরেখা নেই। প্রশাসকরা সরাসরি নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান এনসিপির মুখপাত্র। শেখ হাসিনাকে যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপরেরটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল এবং শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী নামে উন্মুক্ত ছাত্র রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির।
অভিযোগ নাকচ করে শিবির নেতারা বলেছেন, দখলের রাজনীতি করতে না চাওয়ার অধিকার জানাচ্ছে শিক্ষার্থীরা। অন্যদিকে বিক্ষোভ তথা অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্রশক্তি। ক্যাম্পাস মানেই মেধার বিকাশ, মুক্ত চিন্তার চর্চা, কখনো কখনো দাবি আদায়ের মূল মঞ্চ। তবে বছরের পর বছর ছাত্র রাজনীতির নামে চলা নির্যাতন ও দখলদারিত্ব বিষিয়ে তুলেছে ক্যাম্পাসের পরিবেশ। তাই ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের বিষয়ে পক্ষে বিপক্ষে মত সাধারণ শিক্ষার্থীদের। হুটহাট বলবো না যে ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে আমরা সেটাই চাই। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে চান্স পায়, তো আসার পরে এখানে কোনো খারাপ কিছুর সম্মুখীন হোক সেটা আমরা চাই না। জবরদস্ত স্থানে তাদের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে, সেইখানে আমাদের রাজনীতির দরকার। পলিটিক্স দরকার আছে, তারা করুক, সমস্যা নেই, কিন্তু পলিটিক্সকে আপনার হল নির্ভর, গণরুম নির্ভর, গেস্ট রুম নির্ভর এটা তো করা যুক্তিসঙ্গত না। গেল কয়েকদিনে ছাত্র রাজনীতি বন্ধে ইডেন ও তিতুমির কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন উঠছে সেসব আন্দোলন নিয়ে। ছাত্র দলের দাবি, সাধারণ নামে বিক্ষোভ করলেও তারা কেউ দল নিরপেক্ষ নয়। অভিযোগ, শিবিরের নেতাকর্মীরাই পরিচয় গোপন করে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে। আপনি রাতের বেলা যখন নারী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিপরীতে একটা অবস্থান নেন আপনার কর্মী দিয়ে, তখন যারা সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই সব নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন বা শিক্ষার্থীরা বলেন, তারা এক ধরনের আতঙ্কিত হয়ে পড়ে। তাদের যে আপনার ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে, সেই ছাত্রী সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। ছাত্র শিবির যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে, সেই ক্ষেত্রে গণরুম গেস্ট রুম আবার চালু হতে পারে। যদিও এমন অভিযোগ নাকচ করেছেন ছাত্র শিবির নেতারা। বলেন, রাজনীতি না করাও শিক্ষার্থীদের অধিকার। জোরপূর্বক হল দখলের নামে রাজনীতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। নেত্রকোনা মেডিকেলে কান্দরে উদ্ভস করানো, কিংবা সিটের রাজনীতি ফিরে এনে আসা, কিংবা ক্যাম্পাসের চারপাশে প্রত্যেকটা মোড় এবং রাস্তার দোকানে চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজির যে ঘটনা, সেগুলো যখন শিক্ষার্থীরা দেখেছে, সে অপরাধ যখন পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টার একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছে? তো ছাত্রদল সেই রাস্তায় না হেঁটে যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ছাত্র শক্তির নেতারা বলেন, সংকটের পেছনে দায়ী ছাত্রদল ও ছাত্র শিবির। পুরনো ধাঁচের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। রাজনীতির ধারা কেমন হবে, আলোচনার মাধ্যমে তাদেরকেই ঠিক করতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু এর মডেলটা কেমন হবে? সেই মডেলটা হবে যাতে করে এই যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বটা না থাকে, এবং তারা দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না, সেই প্রশ্নটা প্রত্যেকটা ছাত্র সংগঠন বসে ডিল করবে। সংঘাত তো কাম্য নয়, এখানে ক্যাম্পাস যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য তাদেরকে অবশ্যই বসতে হবে, বসে তারা নিজেদের মধ্যে এটা সলভ করবে, আর না হলে শিক্ষার্থীরা এটা প্রত্যুত্তর দেবে। সহিংসতা মুক্ত নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি সবার। তবে চলমান সংকট কাটিয়ে কিভাবে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে যেসব প্রকল্প আছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত করা হয়নি। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিকেএসএফ এর অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা গেলে পাল্টে যাবে অর্থনীতি। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, তবে উৎপাদন আরও বাড়াতে দরকার আর্থিক ও নীতি সহায়তা। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বলা হয়, প্রশিক্ষণ এবং অর্থের যোগান দিয়ে ছোট উদ্যোগগুলো বড় করা সম্ভব। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। সহায়তা করছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। 85% of the workforce in Bangladesh বাংলাদেশের মোট জনশক্তির 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, যা টেকসই অর্থনীতির জন্য কাম্য নয়। প্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত করতে সমন্বিত উদ্যোগ দরকার। ইনফর্মাল সেক্টরের সবাই তো অশিক্ষিত, সবাই যে কিছু জানে না তা না, কেউ জানে কেউ কম জানে।
আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে। আমাদের মতামত হবে যে এই প্রজেক্টের মাধ্যমে মানুষগুলো যে শিখলো এগুলো সাস্টেইন করবে, এগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী বলেন, 4টি দিক বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করছে সরকার। নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং ক্ষুদ্র ঋণ ভিত্তিক কর্মকাণ্ডে সরকারের সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরো গ্রাম শীতলবাটি বানাবো, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে 2 ও বরিশালে 1 সহ মোট 11 শিশুর মৃত্যু হয়েছে। এখনও প্রতিদিন হাজারো শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে, অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। রোগের উৎস বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে হামের রোগী কমলেও কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ছে আক্রান্তের হার। নির্জীব নিস্তেজ শিশুরা লড়ছে হামের সঙ্গে। বিশেষ করে শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠা এই রোগে ভয়ানক হারে আক্রান্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালটির 2য় ও 3য় তলায় দেখা যায় হাম আক্রান্ত শিশুদের। বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসা। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে হাসপাতালে। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে। পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। 6 তারিখে রাত্রে ভর্তি হয়েছি, আজকে 6 দিন থাকা পড়ব। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন। এখন বাসাতে দেখি কি মুখ দিয়ে ঘামাচির মতো উঠছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 250 হাম আক্রান্ত শিশু। সম্প্রতি রাজধানী থেকে হাম আক্রান্ত ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রোগী আসা বেড়েছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। কামরাঙ্গীচর রনি মার্কেটে থেকে আমরা আসছি, আবার ওইখানেতে আসছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। কিছু কাশ আছে, কাশটা আর এটা তো কইমা জায়গাতে গেছে, ছুটি দিয়ে দিই। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে হাম। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে। মায়ের শরীরে পুষ্টির ঘাটতি এর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে রোগী ঝুঁকিতে পড়ছে। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। আক্রান্ত শিশু সুস্থ হওয়ার পরও সতর্ক থাকতে হবে। পুষ্টিকর খাবার ও বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় 4382 জনের চাকরি বহালের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। তারা বলেন, প্রকল্পের আওতায় 192টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ভাড়া করা অনেক ভবনেও সেবা দেয়া হতো, সেগুলোও আওতাভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। বলেছেন, 20 থেকে 25 বছর চাকরি করার পর হঠাৎ বেকার হয়ে পড়লে তাদের আর্থিক কষ্টের মধ্যে পড়তে হবে। এই অবস্থায় নগর স্বাস্থ্যসেবা টেকসই করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। সরকারের স্থাপনা 192টা বিল্ডিং আপনারা নিয়েছেন, কিন্তু আরও যে শতাধিক বিল্ডিংয়ে আমরা যে আরও কর্মী আছে বা আমরা যারা কাজ করছি, ওই বিল্ডিংগুলোকে নিয়ে আপনারা ভাবছেনও না, বিল্ডিংও নেন নাই এবং কর্মীও নেন নাই। আমরা কি করব তাহলে? আমাদের এই 5000 কর্মীদের চাকরি যেন বহাল থাকে, স্থায়ী থাকে, আমরা যেন পথে না বসে যাই। আমাদের দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 3 অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ আসামি ২৮ জন, যাদের মধ্যে পলাতক রয়েছে ২৪। ৯ জুন থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানে ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মাহমুদুর রহমান সৈকত সহ নিহত হয় ৯ জন। রোববার সেই হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ২৮ জনের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৯ জুন থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর ২ দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার ৪ নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় তাকে জামিন দেয়, তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি KM জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন। ফেনীতে আদালতের শুনানি চলাকালীন বিচারকের সামনেই আত্মহত্যা চেষ্টা করেছেন এক নারী বিচার প্রার্থী। দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের বিচারক মিনহাজ উদ্দিনের এজলাসে এই ঘটনা ঘটে। আমলি আদালতের সহকারী জানিয়েছেন, বিচার প্রার্থী নারী প্রেমের সম্পর্কের জেরে ২০২৫ সালে ৩ সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন। বনিবনা না হয় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন তিনি। আজ মামলার শুনানিতে দুজনের সমঝোতার জন্য আকবরের জামিনের মেয়াদ ১ সপ্তাহ বাড়িয়ে দেন আদালত। এ সময় বিচারপ্রার্থী নারী ক্ষোভে হঠাৎ বিষ পান করেন। পরে আদালতের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ঘটনার পর বিচারক আসামিকে জেল হাজতে পাঠায়। পুলিশ জানিয়েছে, বিচারপ্রার্থী নারী এখন শঙ্কামুক্ত। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়াতে রাত জেগে পাহারায় বসায় স্থানীয়রা। তাদের দাবি, ভোরের দিকে চোরের দল পিকআপ নিয়ে গ্রামে ঢোকে। এ সময় ৩ জনকে ধরে গণপিটুনি দিলে মৃত্যু হয় তাদের। গাজীপুরের কালিয়াকৈর সদর থেকে ১০-১২ কিলোমিটার দূরের জনপদ বাগচালা। নিভৃত এই পল্লীতেই গরুচোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে প্রাণ গেছে ৩ জনের। স্থানীয়রা জানায়, এলাকায় বেশ কিছুদিন ধরেই গরুচোরের উৎপাত বেড়েছে। রাত জেগে পালা করে পাহারা দেন গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাত ৩:৩০টার দিকে একটি বড় পিকআপ ভ্যান নিয়ে এলাকায় ঢোকে চোরের দল। টের পেয়ে তাদের ধাওয়া দেয়া হয়। এক পর্যায়ে ৩ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর বাকি 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 3 রাত আগে আমাদের তালতলা গ্রাম আবু বকর সিদ্দিক নামে ওনার বাড়ি থেকে 4টা গরু নিয়ে যাওয়া হয় চুরি করে। এলাকাবাসী সবাই টহল দেয় মানে দেখে যে কোনো গাড়ি আসে কিনা, অপরিচিত গাড়ি। তো ঢোকার পরে গত রাত্রে আর কি, তো একটি পিকআপ ঢুকে গাড়ি সহ তাদেরকে ধরে তাদেরকে কিছু 2 জন চোরকে আমরা আটকানোর পরে তাদেরকে কিছু গণপিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা শুনি যে তালতলা আরেকজন চোর, সে পলাতক ছিল, তাকে ধরা হয় এবং তাকে কিছু গণপিটুনির মাধ্যমে পুলিশের কাছে সুপর্দ করা হয়। গোয়াল থেকে গরু বের করতে পারে না, করবে অবস্থা, এই অবস্থায় তাদেরকে ধরছে। বিক্ষুব্ধরা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতরা আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানান কর্মকর্তারা। নাম সেলিম, তার দেশের বাড়ি হলো পটুয়াখালী, বরিশাল।
আরেকজনের বাড়ি হলো আপনার আজাহার যে আছে বদনি ভাঙ্গা চিপুর, সে গাজীপুর জেলা। আরেকজন হলো আপনার হলো কৃষ্ণ, তার বাড়ি হলো সিলেট সদরে। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেষ হলো 2 দিন ব্যাপী উইমেন্স সামিট অ্যান্ড এক্সিবিশন। শনিবার থেকে শুরু এই আয়োজনে অংশ নেয় শহর ও প্রত্যন্ত অঞ্চলের 38 নারী উদ্যোক্তা। গোটা আয়োজন জুড়ে উদ্যোক্তাদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহ নানা বিষয়ে নারীদের সচেতন করতে ছিল একাধিক সেশন। অর্থনীতিতে নারীর ক্ষমতায়নই ছিল আয়োজনের মূল লক্ষ্য। অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে 2 দিন ব্যাপী উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশনের আয়োজন। রাজধানীর গুলশানে আয়োজিত এই সামিটে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা এই সামিটের লক্ষ্য। আয়োজনে দেশীয় হরেক পণ্য নিয়ে পসরা সাজান 38 নারী উদ্যোক্তা। গহনা, পোশাক, ব্যাগ ও হস্তশিল্প ছিল প্রদর্শনীতে। বাদ যায়নি মুখরোচক নানা পদের খাবার। পণ্য প্রদর্শনীর পাশাপাশি একাধিক সেশনে ছিল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ। আমাদের স্ট্রাগলের জায়গাটাই হচ্ছে আমাদের দেশীয় পণ্য, সেখানে আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি এবং অনেক কিছু শেখার আছে। পাওয়ার অফ শি অর্গানাইজেশনের বাইরে যদি আমরা কখনো করতে যাই বা জয়েন করতে যাই, সেটা আমাদের আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা হচ্ছে অনেক সময় সেভাবে আমরা লিঙ্ক করতে পারি না। তো এইটায় জয়েন করাতে আমরা এই সেশনগুলো ফ্রি পাচ্ছি উদ্যোক্তারা। এই যে এখন একটা মাস্টার ক্লাস হচ্ছে, আমরা কিন্তু কাজের মাঝে মাঝে ফেয়ারের মাঝে মাঝে যাচ্ছি, শুনছি, যেগুলো আমাদেরকে আমাদের এই যে ভুল ত্রুটি যেগুলো আছে সেখান থেকে অনেক শেখার আছে। গোটা আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায়। দেশীয় প্রোডাক্ট আসলে আমাদের নারীদের উদ্যোগে যেটা হবে এনকারেজ করা উচিত আমাদের। ভালো লাগছে, আমাদের দেশীয় প্রোডাক্ট একটু অন্যরকম সুন্দর। ইন্সপায়ার তো অনেক আগে থেকেই আসি, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছে না। যদি সামনে কখনো সময় পাই ওরকমভাবে, তাহলে অবশ্যই নিজস্ব কিছু একটা করার ইচ্ছা আছে। আয়োজকরা বলেন, নারী উদ্যোক্তাদের সহায়তা দিতেই এই আয়োজন। তবে সার্বিকভাবে অর্থনীতিতে নারীদের শক্তিশালী হতে এগিয়ে আসতে হবে পরিবার ও রাষ্ট্রকে। একজন নারী যখন কাজ করবে তখন আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। সেই জায়গা দিয়ে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারাই এগিয়ে আসবে। ব্যাংক সহজ শর্তে ব্যাংক যে লোনগুলো আছে সেগুলো দেবে এবং বেশি বেশি করে ট্রেনিং কর্মশালার ব্যবস্থা করবে এবং শুধু আরবান বেস না, গ্রামের মেয়েদেরকে টেনে আনার চেষ্টা করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারী নেতৃত্বের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে, সেই প্রত্যাশা আয়োজকদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ পর্যালোচনা শেষে মার্কিন শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। রোববার নিজেদের অবস্থান জানিয়ে সেই বার্তা মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছে তারা, জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য দেয়নি কোনো পক্ষই। এর আগে শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীকে নতুন দিক নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। জানান, আইআরজিসির এক শীর্ষ নেতা। আবারও হামলা হলে কল্পনাতীত জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। বেশ কয়েকদিনের পর্যালোচনা শেষে ইরানের পক্ষ থেকে মিলেছে 14 দফার মার্কিন শান্তি প্রস্তাবের জবাব। রোববার তা হাতে পায় মধ্যস্থতাকারী পাকিস্তান। এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এর আগে তাদের পক্ষ থেকে আসে একের পর এক কঠোর হুঁশিয়ারি। ইরান নতুন করে আক্রমণের শিকার হলে মিলবে অভিনব জবাব। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে এমন হুমকি দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়ার। তিনি বলেন, এবার যে কোনো ধরনের হামলার জবাব হবে নতুন মাত্রায়। শত্রুপক্ষ যদি আবারও আমাদের বিরুদ্ধে আগ্রাসনের মতো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কল্পনাতীত জবাব পাবে। এতে শুধু আমাদের সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প ও ইচ্ছাই নয়, থাকবে আরও আধুনিক অস্ত্রশস্ত্র, নতুন ও উন্নত যুদ্ধ কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হবে তারা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির সাথে বৈঠক করেছেন আইআরজিসির শীর্ষ নেতা মেজর জেনারেল আলী আবদুল্লাহি। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাকে নতুন দিক নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ নেতা।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফও। দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করেছেন তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। মিরপুর টেস্টে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে 34 রানে এগিয়ে রয়েছে টিম বাংলাদেশ। 4 উইকেটে 301 রান নিয়ে ব্যাট করতে নেমে মিরাজের 5 386 রানেই থেমে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। জবাবে বাংলাদেশ বিনা উইকেটে 7 রান তুলতেই আলোক স্বল্পতায় শেষ হয় খেলা। 0 রানে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট সালমান আলী আঘা। তবে ভাগ্য সহায় হয়নি তাসকিন আহমেদের। নো বলের কল্যাণে জীবন পাওয়া আঘা শেষ পর্যন্ত ফেরেন 58 রান করে। বাংলাদেশের বড় লিড পাওয়ার সুযোগটাও যেন নষ্ট হয়ে যায় এক নোতেই। আগের দিনে তাসকিন এবাদতদের এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় দিনও ভালো শুরু পাকিস্তানের। 14তম পাকিস্তানি হিসেবে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন আজান আওয়াইজ। এরপরই পাল্টে যায় চিত্র। মিরপুরে তপ্ত গরমে এক ঝড়ে শুরু হয় পাকিস্তানিদের আসা যাওয়ার মিছিল। তাসকিন মিরাজের দাপটে 20 রানের ব্যবধানে নেই 4 উইকেট। 230 রানে 5 উইকেট হারিয়ে কলাপস করে সফরকারীরা। এরপর 0 রানে জীবন পাওয়া সালমান আঘা আর মোহাম্মদ রিজওয়ানের 119 রানের অনবদ্য এক জুটি আবারও বদলে দেয় ম্যাচের রং। 59 রান করা রিজওয়ান শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসলে 349 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। সেই সাথে রোদের বুক চিরে হোম অফ ক্রিকেটের আকাশ ভেদে নামে বৃষ্টি। ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর 58 রান করা সালমান আঘাকে ফিরিয়ে নিজের প্রথম শিকার বানান নাহিদ রানা। এরপর 23 রানের ব্যবধানে অল আউট পাকিস্তান। ক্যারিয়ারে 14তম 5 উইকেট নেন মেহেদী মিরাজ। বড় লিডে পেছনে পড়ার শঙ্কা ছাপিয়ে 2 মিনি কলাপসে দ্বিতীয় দিনে ভিন্ন গল্পই লিখেছে টাইগার বোলাররা। দিনের শেষ ভাগে 27 রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। 1.5 ওভারে 7 রান তুলতেই আলোক স্বল্পতায় শেষ হয় তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের হতাশা কাটিয়ে তৃতীয় দিনে দারুণ এক কামব্যাক বাংলাদেশের বোলারদের। দিন শেষে টাইগাররা কিছুটা এগিয়ে থাকলেও লড়াইটা এখন সমানে সমান। ঢাকা টেস্টে জিততে হলে গুরু দায়িত্বটা এখন ব্যাটারদের ওপর। তবে বৃষ্টি কি বড় একটা প্রভাব ফেলবে এই টেস্টে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।